আমার এদিকে বাঁ দিকে পোল্যান্ড আর ডান দিকে রাশিয়া শুরু হয়ে যাচ্ছে। তো আমি পুরো এখন মিডিলে দাঁড়িয়ে আছি, এই পুরো মিডিল। তো এখন আমরা এমন একটা জায়গার দিকে যাচ্ছি যেখানে দাঁড়ালে একদিকে পোল্যান্ড আর ঠিক অপোজিট দিকে রাশিয়া। কিন্তু যদি আপনি ম্যাপ ভালো করে দেখেন তাহলে মনে হবে পোল্যান্ডের সঙ্গে তো রাশিয়ার ডাইরেক্ট কোনো বর্ডার শেয়ার হয় না। পোল্যান্ড আর রাশিয়ার মাঝখানে রয়েছে ইউক্রেন, বেলারুস আর লিথুয়েনিয়া। তাহলে পোল্যান্ডের সঙ্গে রাশিয়া বর্ডার শেয়ার করলো কি করে? চলুন তাহলে নিয়ে যাই আপনাদের সেই জায়গায় যেখানে পোল্যান্ড রাশিয়ার সঙ্গে বর্ডার শেয়ার করে। জায়গাটাও দেখাবো আর গল্পটাও আপনাদের শোনাবো। তো আমি যে জায়গার কথা বলছি সেটার নাম হচ্ছে কালিনিনগ্রাড, যেটা রাশিয়ার একটা অংশ আর রয়েছে ঠিক পোল্যান্ড আর লিথুয়েনিয়ার মাঝখানে। তো এটা হচ্ছে সেই বিস্তৃত রাশিয়া, আর কালিনিনগ্রাড হচ্ছে রাশিয়া একটা ছোট অংশ যেটা মেনল্যান্ড রাশিয়া থেকে প্রায় 835 কিলোমিটার দূরে অবস্থিত, লিথুয়েনিয়া আর পোল্যান্ডের ঠিক মাঝখানে। এই কালিনিনগ্রাডের ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত কালিনিনগ্রাড ছিল জার্মানির একটা অংশ। সেই সময় এর নাম ছিল কর্নিসবার্গ। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পতনের সাথে সাথে জার্মানি 4টি ভাগে ভাগ হয়ে যায় আর এই কর্নিসবার্গের অঞ্চলটা চলে যায় সোভিয়েত ইউনিয়নের অধীনে। এরপর 1946 সালে সোভিয়েত নেতা মিকেল কালিনিনের নাম অনুসারে কর্নিসবার্গের নাম পরিবর্তন করে রাখা হয় কালিনিনগ্রাড। পরে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে 15টি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, কিন্তু কালিনিনগ্রাডের অঞ্চলটা রাশিয়ারই অংশ হিসাবে থেকে যায়। বর্তমানে কালিনিনগ্রাড হচ্ছে রাশিয়ার খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশন বাল্টিক সাগরের তীরে। তো এখন আমরা সেই কালিনিনগ্রাডের দিকে যাচ্ছি। এই ওয়াগা মানে হচ্ছে অ্যাটেনশন, মানে বর্ডার কন্ট্রোল পুলিশ অলরেডি অ্যাটেনশনের সাইন দিয়ে রেখেছে। আর এই ব্যারিকেড থেকে কালিনিনগ্রাড বর্ডার যাবার রাস্তা শুরু হয়ে যাচ্ছে। বর্ডার এখান থেকে 3 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি রাশিয়ান বর্ডার দেখতে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার। তো আর আমরা একমতো পায়ে হেঁটে যেতে পারবো এখানে, তাছাড়া অন্য কিছু কোনো অপশন নেই। তো আমরা সেই বর্ডারে যাচ্ছি দেখতে। তো আমরা আবার চলা শুরু করলাম সেই চারিদিকে সবুজ ঘেরা পাইন গাছ আর বরফের চাদরে ঢাকা রাস্তা দিয়ে। এই যে আওয়াজটা শোনা যাচ্ছে না, এটা হচ্ছে পায়ের নিচে বরফ ভাঙার শব্দ। পুরো চারিদিকে বরফে ঢাকা, দেখতে পাচ্ছ পুরো চারিদিকে বরফ আর কিছু না। এই বরফে ঢাকা রাস্তা দিয়ে হাঁটার অভিজ্ঞতাটা আলাদা, স্পেশালি এরকম একটা শান্ত পরিবেশে। আর এটাই ইউরোপের সব থেকে ভালো ব্যাপার, এখানকার শান্ত পরিবেশ। এখানে মানুষের মধ্যে কোনো রকম তাড়াহুড়া নেই, কোনো রকমের ঝুট ঝামেলা নেই। আমরা প্রায় পৌঁছে গেছি, আর এখান থেকে 1 কিলোমিটার রাস্তা, তারপরে আমরা রাশিয়ান বর্ডারে পৌঁছে যাব। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এই ইউরোপিয়ানরা না, এরা খুবই হাঁটতে পারে। 8-10 কিলোমিটার এরা এমনি হেঁটে চলে যেতে পারবে। অ্যান্ড ফাইনালি এই ব্যারিকেড যেটা দেখতে পাচ্ছ না, এখান থেকে কালিনিনগ্রাড রাশিয়ার বর্ডার শুরু হয়ে যাচ্ছে। You can't cross this place because there are soldiers. Where? inside. So you can cross. তো আমার বন্ধু আমাকে জানিয়ে দিল যে এখান থেকে আর ক্রস করা যাবে না। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি রাশিয়ান বর্ডারে। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটা এখান থেকে বর্ডার শুরু হচ্ছে, মানে এখান থেকে বাফার জোন শুরু হচ্ছে, আর বাফার জোন ওই পারে রাশিয়ান টেরিটরি শুরু হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে পোল্যান্ডের লাস্ট টেরিটরি। এরপর হঠাৎ করে আমাদের বর্ডার কন্ট্রোল পুলিশের সাথে দেখা হয়, আর কিছুক্ষণের জন্য আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল। কন্ট্রোল পুলিশ জায়গাটা একটু সেন্সিটিভ ছিল, সুতরাং আমরা সেখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না। তো এটাই হচ্ছে তোমার সেই কালিনিনগ্রাড রাশিয়ান বর্ডারের এই প্রান্তে পোল্যান্ডের শেষ সীমানা, আর বর্ডারের ওই প্রান্ত থেকে রাশিয়ার টেরিটরি শুরু হয়ে যাচ্ছে। চোখ আমার এদিকে বাঁ দিকে পোল্যান্ড, আর ডান দিকে এখান থেকে বাফার জোন, তারপরে রাশিয়া শুরু হয়ে যাচ্ছে। তো আমি পুরো এখন মিডিলে দাঁড়িয়ে আছি, এই পুরো মিডিল। অ্যান্ড তার থেকে ভালো জিনিস হচ্ছে এই যে সেই বাল্টিক সি যেখানে আমরা গেছিলাম, সে ফ্রোজেন বাল্টিক সি। এই জায়গাটা এখানে ফ্রোজেন হয়নি, এই জায়গাটা
এখনো নর্মাল ওয়াটার আছে। তো আমি এখন মাঝখান দিয়ে চলা শুরু করলাম সেই বাল্টিক সাগরের দিকে। এই দিকটা পুরো এটা পোল্যান্ডের টেরিটরি, আর এই পাশে শুরু হয়ে যাচ্ছে রাশিয়ান টেরিটরি। এই যে পুরো লেখা আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, ডিয়ার টুরিস্ট। তো এখান থেকে হচ্ছে রাশিয়ান ফেডারেশন শুরু হয়ে যাচ্ছে, আর তার মাঝখানে বাল্টিক সি। এখানেও কিছু কিছু এরিয়া এখনো ফ্রোজেন আছে, ওই ধারকে দেখতে পাচ্ছ, ওইগুলো কিছু জায়গায় ফ্রোজেন এখনো আছে, বাট অতটা ফ্রোজেন নাই যেটা আমাদের হচ্ছে যেখানে গেছিলাম আগের ভিডিওতে যেখানে দেখেছিলাম, এখানে যতটা ফ্রোজেন আছে ওই অতটা ফ্রোজেন এখানে নাই। চারিদিকে ঠান্ডা হাওয়া আর সমুদ্রের ঢেউ, এই দৃশ্যটা সত্যি অসাধারণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ এই বরফের খাট, এইটাই সেই বরফের দেওয়াল তৈরি করছে এখানে। সমুদ্রের এক পাশে বরফের চাদর আর অন্যদিকে ঢেউ আছড়ে পড়ছে। শীতকালে বাল্টিক সাগরের এই দৃশ্যটা সত্যিই আলাদা। আর এই যে সমুদ্রের ধারে এসে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। এখানে বালির নিচে বরফের একটা ঝুলন্ত গঠন তৈরি করেছে, আর দেখতে অনেকটা গুহার মতো লাগছিল। এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, প্রচণ্ড ঠান্ডার জন্য বরফে একটা সমুদ্রের ধারে স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, যেটা সত্যি খুবই রেয়ার ছিল। আমি আমার জীবনে প্রথমবার এই টাইপের বরফের স্ট্রাকচার দেখতে পাচ্ছি সমুদ্রের ধারে। বাল্টিক সাগরের তীরে শীতকালীন এরকম একটা রূপ, এরকম একটা বরফের স্ট্রাকচার সত্যি একটা সাধারণ বাঙালির কাছে একটা অবিশ্বাস্য বিষয়। আর তার থেকে অবিশ্বাস্য বিষয় হচ্ছে এই বাল্টিক সাগরের তীরে আমরা খুঁজে পেলাম সবথেকে ইন্টারেস্টিং জিনিস। এই বাল্টিক সাগরের তীরে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এক ধরনের পাথর, আম্বার। What is this? Amber. This Wow. is the amber. Real Wow. Polish amber. Wow. আমরাও এখান থেকে কিছু আম্বার খুঁজে পেয়েছি, আর সেই অভিজ্ঞতাটা আর আম্বারের পুরো গল্পটা বলবো পরের ভিডিওতে।